রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যা করা হয় পাদুয়া ও রৌমারীর যুদ্ধে বিএসএফ এর হত্যার পর থেকে বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রৌমারী ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার, পরবর্তী সময় বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। এরই ফলাফলে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তাকে সহ ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়। কিন্তু মুখ দেখাইতে পারবে না। আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন, খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না। খুব ভালোবাসি, খুব স্নেহ করি, অতএব একটু হিসাব করে চলতে হবে। আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যাইনি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে। হত্যা ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, আওয়ামী লীগের নেতা শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। রাজধানী পিলখানা সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড। আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য। অনুসন্ধানে জানা গেছে ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরহীন একটি অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটি ২৫ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি ২ ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলায় তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈন ইউ আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না। অনুসন্ধানে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। সেই তদন্ত কমিটিতে আওয়ামী লীগের নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআর এর সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আ.ল.ম ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর এর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে। আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি। সূত্র জানিয়েছেন, তিনি সম্ভবত দেশে নেই। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গেও আলাপ হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি। সেনা তদন্ত কমিটি এবং জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ নেতার অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেনি। কেউ কেউ এলেও তাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় নাই। তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে। ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে। শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্যই তার সঙ্গে বোঝাপড়া করে পরিকল্পনা করা হয়। ভারত দেখেছে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ
বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি। বিডিআরে সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল। তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে। সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায়, বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয়। তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি এবং দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয়। চৌকর সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে তাদের এক জায়গায় জড়ো করা হয়, এরপর তাদের হত্যা করা হয়। পাদুয়া ও রৌমারীর যুদ্ধে বিএসএফ এর হত্যার পর থেকে বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রৌমারী ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার, পরবর্তী সময় বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। এরই ফলাফলে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তাকে সহ 57 কর্মকর্তাকে হত্যা করা হয়। সূত্রে জানা গেছে, ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সশস্ত্র খুনি চক্রকে। ওই হোটেলে রয়ের লোকজনেরও অবস্থান নেয়। ঘটনার দিন সকালে বিডিআর দরবারের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে। বিডিআরের পিকআপে খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য। নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরও কয়েকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয়। এরা আগে থেকেই ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে। দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীদের সঙ্গে কিলারদের গ্রুপটি ছিল এবং এরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই ডিডিজি 15 থেকে 18 জনকে হত্যা করে। 25 ফেব্রুয়ারি রাতে পিলখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয়। বাইরের কিলার গ্রুপটি রাতে 4টি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে। ধারণা করা হয় বিমানে দুবাই ফ্লাইটে এদেরই তুলে দেওয়া হয়েছে। বিডিআর ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি। এ অবস্থায় দুপুরেই ভারতের এনডিটিভি সহ 2টি চ্যানেলে খবর প্রচার করা হয় যে বাংলাদেশের বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার জেনারেল মুজিবকে হত্যা করা হয়েছে। এই খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কি করে প্রচার করলো তার রহস্যজনক। এই খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে 14 জন কিলারকে। এদেরকে শেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয়। ঠিক এ সময় একদিকে ভারতীয় চ্যানেলে বিডিআর ডিজির হত্যার খবর দেয়, অন্যদিকে পিলখানায় ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ। ওই দিনই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে। ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলওয়ার তার স্ত্রীকে নিয়ে। তারাও হত্যাকাণ্ডের শিকার হন। বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয়। জেনারেল শাকিলের স্ত্রীকে সর্বশেষ হত্যা করা হয় রান্নাঘরে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে। সূত্র আরও জানায়, 25 ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে 10টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল। এই টহল দলটি তখন বেড়িবাঁধে টহলে ছিল। এরপর র্যাবের অন্য সদস্যরাও আসেন, কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল 46 ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট। এই ইউনিট প্রথমে আসে পিলখানার কাছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। র্যাব ও সেনা অগ্র দলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূর গড়াতো না, কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছিল তার কয়েক গুণ বেশি অস্ত্র গোলাবারুদ ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে। এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত, কিন্তু তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। বিডিআরে কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তারা ভেতরে ঢুকতে অনুমতি দেয়নি। অথচ সাংবাদিক মুন্নি সাহা 10টার পর থেকে পিলখানার প্রধান গেটে গিয়ে বিডিআরের ডিএডি জওয়ানদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে এটিএনএ লাইভ করেন। এতে ডাল ভাত কর্মসূচি দুর্নীতির জন্য বিডিআরে অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে বলে প্রচার করা হয়। এটাও রহস্যজনক। সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন, সেদিন কেন র্যাবকে ঢুকতে দেওয়া হলো না, কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেওয়া হলো না, কেন মুন্নি সাহা ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন, বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারো সঙ্গে কথা বলবে না বলল, গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না। প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে 14 জন কিলারকে নেওয়া হলো তাদেরকে সিলেক্ট করলো। ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আম্বালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল। তারা সেখানে কি কাজ করেছে? পিকআপে করে যারা দরবার হলের সামনে গেল তারা কারা ছিল? পিলখানা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা। 2টি লাশ তারা পুড়িয়ে দেয়, কিন্তু পরে গণকবর খুঁড়ে লাশগুলি মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। 33 ঘন্টার রোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয়। সব লাশ গণকবরে চাপা দেওয়া সম্ভব না হওয়ায় ড্রেনেও ফেলে দেওয়া হয়। গুলি ছাড়াও কোনো কোনো লাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা যায়। এই ঘটনায় 57 সেনা কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর একজন সৈনিক ছিল, 17 জন ছিলেন বেসামরিক লোক, 3 জন ছিলেন নারী। মেজর জেনারেল শাকিলের স্ত্রী, কর্নেল দেলওয়ারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে।
বিডিআর ঘটনার পরপরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে কনভেনার এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি কনভেনার করে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সামরিক বাহিনী থেকে সদস্যদের নেওয়া হয়। সেনাবাহিনী থেকে দেয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে। ব্রিগেডিয়ার হাসান নাসির সেদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সামরিক বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যাই, এক পাশে গিয়ে বসি। সেনাবাহিনীর ল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ ছিলেন, নেভি সদস্য ছিলেন। এমন সময় দেখলাম সাহারা খাতুন, কামরুল ইসলাম ও সচিব হাবিবুল আওয়াল হাসতে হাসতে কক্ষে ঢুকছেন। তদন্ত নিয়ে কথাবার্তা নেই, অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, চা বিস্কুট খাচ্ছেন। এমন একটা ভাব যেন সবকিছু স্বাভাবিক। আমাদের আর সহ্য হচ্ছিল না। আমি হাত উঠিয়ে বললাম, আমার প্রশ্ন আছে। সাহারা খাতুন বললেন, বলুন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না জাতীয় তদন্ত কমিটি? এই প্রশ্ন করতেই সবাই চুপ। সাহারা খাতুন বললেন, কেন, আপনি জানেন না এটা জাতীয় তদন্ত কমিটি? আমি বললাম, আপনি তো সাক্ষী দেবেন। আপনি তো পিলখানার ভেতরে গিয়েছেন ঘটনার পরপরই। ওখানে অফিসারদের মারা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে। ভেতরে থাকা অবস্থায় 2 ঘন্টা কি দেখলেন আপনাকে বলতে হবে। এরপর সভা ভেঙে যায়। সচিব বললেন, চলেন আমরা পিলখানা পরিদর্শনে যাই। শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল, আইজিপি নানক, মির্জা আজম। পিলখানা ঘুরে সন্ধ্যায় বাসায় যাই। পরদিন 3টায় বিডিআর অফিসার্স মেসে আমাদের বসার কথা। সকালে শুনি কমিটি বাতিল হয়েছে। সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে, আমাকে রাখা হয়নি। এই ঘটনায় তরুণ অফিসারদের মধ্যে প্রতিক্রিয়া হয়। পরে আবার আমাকে কমিটিতে রাখা হয়। তদন্ত শুরু হয়, কিন্তু সবকিছু আড়াল করার আলামত লক্ষ্য করলাম। জড়িত আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন করতে চাইলাম, কিন্তু প্রশ্ন করতে দেয়া হলো না। পরে যে রিপোর্ট তৈরি হলো সেটা দায়সার একটা রিপোর্ট ছিল। আমি এর সঙ্গে একমত হলাম না, নোট অফ ডিসেন্ট দিয়েছি। তাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি। প্রধান কাজ বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে। আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না, বিডিআর পরিবারে যদি উস্কানি দেয় না, আপনার গদি বাঁচাইতে পারবেন না। এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে। ওখানে কি করবেন, গোলাগুলি করবেন, লাঠালাঠি করবেন, করে মারে ফেলবেন। এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন, লাঠি মাটি মারবেন। ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে। আমি চুপ করে রেখেছি, তাই চুপ আছে। সো এদের কষ্ট কিন্তু আমি নিতে পারবো না। মানে ওদের যে কষ্টটা, সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না, আমি বুঝতে পারবো না ওইটা। সো ওদের যে কষ্টটা ওটা অনুমান করতে পারি। ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে। ছোট বাচ্চা, 6 মাস বয়স, সেই বাচ্চা এখন বিয়ে করছে, এখন পর্যন্ত মানে করতে পারে নাই, কি বলে, বাবার মুখ দেখে নাই। 15 বছর বয়স, বুঝেন? একটু 2 দিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে। অনার্স মাস্টার্স করছে, যেই ছেলে আপনার ক্লাস 3, 4, 5-এ পড়েছে, সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারে নাই। সো এদের কিন্তু কষ্ট আছে, হ্যাঁ, মাথায় রেখেন। আপনি বিডিআর বিদ্রোহের এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান, কমিশনকে দিয়েও যদি বন্ধ করাইতে চান, আমারে মারা ফেলতে হবে। এইটা ছাড়া করতে পারবেন না কিছু। যাই হোক, আগে ভাগে বলে রাখলাম, খুব সাবধানে। বিডিআরের এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।